হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে থোর ও গোবিন্দভোগের চাল দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, এই জায়গায় আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য একটু হলুদ নিয়েছি। এবার হলুদটা এর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। হলুদ জলের মধ্যে থোরটা কেটে রাখলে কিন্তু থোরটা আর কালো হবে না। অনেক সময় দেখা যায় থোরটা এমনি কেটে রাখার পর যখন আমরা রান্না করি তখন কিন্তু তরকারিটা কালো হয়ে যায়, তখন খেতেও ভালো লাগে না। তাই তোমরা যখনই কাটবে এইভাবে কিন্তু তোমরা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবে। প্রথমে হালকা করে থোরটা ছুলে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো গোল গোল করে কেটে নিয়েছি, আর এর যে আঁশগুলো আছে আঙুলের মধ্যে এভাবে আমি করে নিলাম। আর একদম ছোট ছোট করে কেটেছি। আর একবার তোমাদের কাটাটা দেখাচ্ছে, দেখো এইভাবে আঁশগুলো আমি আঙুলের মধ্যে কিন্তু আটকিয়ে নিচ্ছি, কারণ এই আঁশগুলো থাকলে কিন্তু সেদ্ধ হয় না, খেতেও ভালো লাগবে না। আর আমি থোরটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে অল্প সময়ে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারো। আজকে খুব সাধারণভাবে থোরটা রান্না করব। অনেকে থোর খেতে পছন্দ করে না, তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা থোর পছন্দ করে না আজকে রান্নাটা তাদের জন্য। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দিতে পারো, সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য। এইভাবে সবকটা থোর আমি কেটে নেব। থোরগুলো কাটা হয়েছে। এবার এই জলে এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে থোরের কষ্ট কিন্তু বেরিয়ে যাবে। আর থোর রান্না করার পর কালো হবে না। অনেকে বলে থোর রান্না করার পর কালো হয়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে তোমরা হলুদ জলে ভিজিয়ে রাখবে, একটুও কিন্তু কালো হবে না। 10 মিনিট পর থোরগুলো আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে এনেছি। দেখো থোরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবেই তোমরা কিন্তু ধুয়ে নেবে। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এখানে আমি দেখো সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ লবণ দিলে কিন্তু যে কোনো জিনিস সেদ্ধ হয় তাড়াতাড়ি। এর মধ্যে আমি থোরগুলো নিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট থোরটা হালকা সেদ্ধ করে নেব। এই থোরটা সেদ্ধ হতে হতে এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটা কেটে নেব, আর এর সাথে আমি মশলাটাও তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুটা পরিষ্কার করে নেব। যারা আলু পছন্দ করে না তারা আলুটা কিন্তু স্কিপও করতে পারো, আর যারা আলু পছন্দ করে তারা কিন্তু একটু দিতেই পারো। এবার দেখো আলুটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নেব, খুব বেশি বড় কিন্তু কাটবো না, যেহেতু থোরগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি, তাই আলুটা আমি একটু ছোট করে কেটে নিলাম। আর আলুটা কেটে এরকম সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু আলুটা কালো হবে না। অনেক সময় আলুটা এমনি কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়, আর এই জলের মধ্যে রাখলে আলুটা কিন্তু কালো আর হবে না। এবার একটা আমি পাকা টমেটো নিয়েছি, টমেটোটা এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এই জায়গায় টমেটো দিয়েছি, টমেটোর পরিবর্তে তোমরা কিন্তু টক দই নিতে পারো। আমার কাছে টক দই নেই, তাই আজকে আমি টমেটোটা নিলাম। টমেটোটা কাটা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। এই জায়গাতেও একটা গ্রেটার নিয়েছি, আর এক টুকরো আদা নিয়েছি। আজকে আমি আদাটা বাটবো না, কারণ এইভাবে গ্রেটার দিয়ে মিহি করে নিলে যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে দেখো আদাটাও গ্রেট করা হয়ে গিয়েছে। এবার একটা বাটি নিলাম, এর মধ্যে গুঁড়ো মশলা রেডি করে নেবো। এখানে হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এর সাথে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। প্রয়োজন মতো আমি জিরে নিয়েছি, এখানে হাফ চামচের কম জিরে আছে, আর যতটা জিরে নিয়েছে তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্নার লবণ কিন্তু এখন নিয়ে নিয়েছি, আলাদা করে কিন্তু আমি আর লবণ দেবো না। ও প্রয়োজন মতো আমি হলুদ নিয়েছি। এবার প্রথমে শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমরা অনেক সময় রান্না করতে গেলে এরকম গুঁড়ো মশলা দিয়ে রান্না করি, তখন রান্নার আগে এই গুঁড়ো মশলাটা রেডি করে রাখলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ আসে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এর মধ্যে যাতে জাম না থাকে সেইভাবে কিন্তু মশলাগুলো মেশাতে হবে। এখানে মশলাটা একদম পারফেক্টভাবে মেশানো হয়েছে। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি দেখো 50 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। অবশ্যই এই জায়গাটা কিন্তু গোবিন্দভোগের চাল নেবে, কারণ গোবিন্দভোগের চালের গন্ধটাই কিন্তু এই রান্নাটা আরও সুস্বাদু হবে। এখানে চালটা প্রথমে আমি 2-3 বার ধুয়ে নেবো, কারণ চালটা যখনই রান্না করবো তখন কিন্তু 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে চালটা ধোয়া হয়ে গিয়েছে। এবার জল ছাড়িয়ে এইভাবে কিন্তু চালটা আমি সাইডে রেখে দেবো।
এদিকে দেখো মশলাগুলো রেডি করতে করতে আমার থোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি কিন্তু থোড়টা আমি সেদ্ধ করব না। এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমি থোড়গুলো তুলে নিলাম, কারণ জলের থেকে তোমরা এমনিও তুলে নিতে পারো, বা তোমরা এইভাবে ছাঁকনির সাহায্যে একবারে থেকে তারপর তুলে নিতে পারো, যেইভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবেই কিন্তু তুলে নিতে পারো। এখানে থোড়টা তোলা হয়ে গিয়েছে। এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এই জায়গায় একটা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম, এর সাথে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, আর এই জায়গায় লবঙ্গ, এলাচ ও দারচিনি একসাথে নিয়ে নিয়েছি। এলাচটা দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দেবে, কারণ এলাচটা যদি ফাটিয়ে না দিই তাহলে তেলে উঠলে কিন্তু গায়ে ফেটে আসতে পারে। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো জল থেকে তুলে আরেকবার আমি ধুয়ে নিয়েছি, আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি খুব সামান্য পরিমাণে লবণ নিয়েছি, কারণ মশলা তৈরি করার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দেবে না। আর একটু লবণ দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয় ও ভাজা হয়ে যায়। এবার এইভাবে ঢেকে আমি আলুটা ভেজে নিচ্ছি। 2 মিনিট এইভাবে ঢেকে ভেজে নিয়েছি। আলুটা দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এইভাবেই নেড়ে চেড়ে নিলাম। এবার তোমাদের একটা আলু দেখাচ্ছি, এই দেখো এখানে আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে কিন্তু হলুদটা স্কিপও করতে পারো। হলুদটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। হলুদটা দেওয়াতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর হবে। এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু আলুটা আরও লাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এই মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু আমি জল নেব না। এর সাথে আমি 1/2 চামচ আদা কুচি নিয়েছি। এই জায়গায় তোমরা ইচ্ছে করলে আদাটা কিন্তু বেটেও নিতে পারো। এবার সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিডিয়াম আগুনে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে অল্প আগুনে মশলাটা যত কষানো সুন্দর হবে, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এই জায়গায় দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এইভাবে ঢেকে মশলা কষালে কিন্তু খুব সুন্দর হবে। এবার এর মধ্যে আমি মাঝারি সাইজের যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, টমেটোটা নিয়ে নিলাম। তোমরা ভাবছো টমেটোটা কেন পরে দিলাম, আগে দিলে টমেটোটা কিন্তু একদম গলে যেত, তাই টমেটোটাও পরে দিয়েছি। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে টমেটোটা কষিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প করে কিন্তু মশলা কষানো, যে কোনো রান্না এইভাবে মশলা কষালে সেই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখো সব মশলাগুলো কষানো হয়ে গিয়ে তার মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে যে গোবিন্দভোগের চালটা আমি ধুয়ে রেখেছিলাম, চালটা নিয়ে নিলাম। তোমরা কিন্তু বলতে পারো যে চালটা আমি আগে না দিয়ে কেন পরে দিলাম, কারণ এই গোবিন্দভোগের চালটা কিন্তু আমি পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হবে, আর পুরো সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো। আমার মনে হচ্ছে একটু ঝাল কম হবে, তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে কষাবো। দেখো এভাবে কষাতে কষাতে চালটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আলু ও চালটা কষানো হয়ে গিয়েছে, আর দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি সেদ্ধ করা থোড়টা নিয়ে নিলাম। থোড়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই কষিয়ে নেব। এরকম একটা একটা করে জিনিস দেবো, আর একটা একটা করে কিন্তু কষাতে থাকবো। এইভাবে কষালে এই থোড়টা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে থোড়টাও কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্না করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর সাথে আলু, চাল ও থোড়টা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি আমি কিন্তু জল নিইনি। এখানে দেখো আলু ও থোড়টা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর চালটা হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই সামান্য পরিমাণে জল দিয়েছি। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, তোমরা যদি ইচ্ছে করে স্কিপও করতে পারো। এখন ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু রান্না করে নিতে পারবো। 3 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো থোড়টা হয়ে গিয়েছে। এবার
এই জায়গায় আমি যেহেতু প্রথমে গরম মশলা দিয়েছিলাম, তাই এখন কিন্তু আর গরম মশলা দেবো না। এখানে আমি 1 চামচ প্রথমে চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি ঝাল যদি সমান না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। যারা মিষ্টি পছন্দ করে না সামান্য হলেও কিন্তু একটু মিষ্টি দেবে। এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেবো, তার চিনিটা কিন্তু এর সাথে ভালোভাবে মিশে যাবে। 1.5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো 1 চামচ আমি ঘি নিয়ে নিলাম, ঘিটা ছড়িয়ে দিলাম। যেহেতু আমি প্রথমে গরম মশলা দিয়েছি তাই এখন আর গরম মশলা দেবো না। ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকে খুব সাধারণভাবে এই থোড়টা রান্না করেছি, যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর রান্না করে খেতে কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরকম আরও নতুন নতুন রান্না পেতে আমার পাশে থেকেও, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। এখানে নামিয়ে নিয়েছি। এই থোড়টা তোমরা শুধুও খেতে পারো বা ভাত দিয়েও কিন্তু খেতে পারো।